ইরান তথা পারস্যের সভ্যতা পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটা। আকারের দিক থেকে ইরান পাকিস্তানের প্রায় দ্বিগুণ। কিন্তু গত 500 বছর ধরে রোমান সাম্রাজ্য থেকে শুরু করে আরব, মঙ্গল, তুর্কি, রাশিয়া, এমনকি ব্রিটেনও কোনো না কোনো সময় ইরানে অ্যাটাক করেছিল, আর এই ইরানকে দখল করার চেষ্টা করেছিল তারা। কিন্তু আশ্চর্যজনকভাবে এদের কেউই ইরানকে সম্পূর্ণভাবে দখল করতে পারেনি। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন ইতিহাসে এই পারস্য সাম্রাজ্য কতটা শক্তিশালী ছিল। সাদ্দাম হোসেনও প্রায় 8 বছর ধরে যুদ্ধ করার পরেও ইরানকে জয় করতে পারেনি। শুধু কি একটি মিলিটারি পাওয়ার, নাকি ইরানের এই শক্তির পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? প্রিয় দর্শক, কি সেই সমীকরণ যে ইরানকে জয় করা কেন এত কঠিন? আর এই একটা যুদ্ধ যদি হয়, তাহলে কি আমেরিকা ইরানকে ধ্বংস করতে পারবে? এসব বিষয় নিয়ে চমৎকার কিছু বিশ্লেষণ থাকছে আপনাদের জন্য। চলুন শুরু করা যাক। ভৌগোলিক অবস্থান ইরানের শক্তির সবচেয়ে বড় কারণ হলো এর জিওগ্রাফি, মানে ভৌগোলিক অবস্থান। ইরানের দক্ষিণ পশ্চিম দিকে প্রায় বর্ডার ঘেঁষে রয়েছে জাগ্রস পর্বতশ্রেণী, যেটার দৈর্ঘ্য প্রায় 1600 কিলোমিটার। এটা ইরানের উপকূল রেখা থেকে শুরু করে ইরাক আর তুর্কি পর্যন্ত বিস্তৃত। আর এই বিরাট যে পর্বতশ্রেণীটা আছে, এটা ইরানের জন্য একটা প্রাকৃতিক রক্ষা কবচ হিসেবে কাজ করে। এছাড়া এই পুরো এরিয়া একেবারে পুরো পাথুরে, এটাকে সহজে ক্রস করা যায় না। উল্টো এই স্থানে থাকা খোজেস্তান প্রভিন্স ইরানের সব থেকে বড় তেলের ভান্ডার আছে। 1979 সালে যখন ইরানে ইসলামিক রেভলিউশন হয়েছিল, সেই সুযোগে 1980 সালে সাদ্দাম হোসেন ইরানে হামলা করেছিলেন। সাদ্দামের প্ল্যানটা ছিল এরকম যে তারা প্রথমে খোজেস্তানে থাকা তেলের ভান্ডারগুলো দখল করবে, আর তারপরে এখান থেকে একটু একটু করে তারা ইরানের ভেতরের দিকে ঢুকে যাবে, মানে বাকি শহরগুলোকে ক্যাপচার করবে। আর শেষ পর্যন্ত তারা যখন ইরানকে দখল করে নেবে, তারা ইরানে যে ইসলামিক রেভলিউশন হয়েছিল সেই রেভলিউশনকে তারা চাপা দেবে। কারণ সে সময় ইরানের আয়াতুল্লাহ খামেনি বাকি আরব দেশগুলোতেও ইসলামিক রেভলিউশনের ডাক দিয়েছিল। ফলে ইরানের ইসলামিক রেভলিউশন, যেটাকে আরব কান্ট্রিগুলো একটা থ্রেট হিসেবে দেখছিল, তারা চাইছিল ইরানের এই বিপ্লবের আঁচ যেন কোনোভাবে তাদের দেশ পর্যন্ত না পৌঁছায়। এই সময়েই আরব দেশগুলো ছাড়াও ব্রিটেন এবং আমেরিকা এবং সাদ্দাম হোসেনকে হেল্প করেছিল ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে। যুদ্ধের শুরুর দিকে সাদ্দাম হোসেন ইরানের উপর বম্বিং করেন। বম্বিং করার মূল উদ্দেশ্য ছিল একটা দেশে যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেটিকে ডিস্ট্রয় করে দেওয়া। কিন্তু আপনি যদি একটা দেশকে দখল করতে চান, সেটাকে ক্যাপচার করতে চান, তাহলে কিন্তু আপনাকে সামরিক অভিযান করতে হবে। প্রথম 2 বছরের মধ্যে ইরাকি আর্মি ইরানের পশ্চিম দিকে এলাকাসহ খোজেস্তান দখল করে নিয়েছিল। কারণ এ সময় বাগদাদ থেকে ইরাকি আর্মিদের খুব সহজে সাপ্লাই পৌঁছে দেওয়া যাচ্ছিল। কিন্তু তারা যখন ইরানের আরও ভেতরের দিকে ঢুকে যায়, তারা ব্যর্থ হয়, কারণ তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল জাগ্রস পর্বতশ্রেণী। ইরাকি সেনারা অনেক চেষ্টা করেও এই পাহাড়কে ক্রস করে ইরানের ভেতরে ঢুকতে পারেনি। উল্টো ইরানি আর্মিরা অ্যাটাক করতে করতে ইরাকের অনেক ভেতরে ঢুকে পড়ছিল। কিন্তু এখানে ইরানকে আবার একটা অন্য প্রবলেম ফেস করতে হয়। কারণ ইরানের সমস্ত ডিপো আর প্রধান প্রধান শহরগুলো, সেগুলো সবই ছিল জাগ্রস পর্বতশ্রেণীর ঠিক উল্টো দিকে। আর সেখান থেকে সেনাদের কাছে সময় মতো সাপ্লাই পৌঁছে দেয়া ভীষণ কঠিন কাজ ছিল। এই কারণেই প্রায় 8 বছর ধরে চলা যুদ্ধ আলটিমেটলি কিন্তু কোনো রেজাল্ট বেরোয়নি। মানে এই দুটো দেশ কোনো দেশেরই 1 ইঞ্চি বর্ডার চেঞ্জ করতে পারেনি। তো এই সময় এসে ডোনাল্ড ট্রাম্প তো বলছেন যে তিনি ইরানের উপর বম্বিং করবেন, কিন্তু তাতে সামরিকভাবে ইরানের ক্ষতি ছাড়া আর কিন্তু কোনো লাভ হবে বলে মনে হয় না। মানে এখানে শুধুমাত্র বম্বিং করে ইরানকে দখল করা বা এখানে সরকারকে পরিবর্তন করা সম্ভব নয়। এবার তো গেল পশ্চিম দিকের কথা। ইরানের উত্তর দিকে আছে ক্যাসপিয়ান সাগর। এই সাগর পেরিয়ে ইরানে ঢুকতে গেলেই মুখোমুখি হতে হবে এলবোর পর্বতশ্রেণীর সাথে। আর এই পর্বতশ্রেণী জাগ্রস পর্বতমালার মতো উত্তর দিক থেকে ইরানকে প্রোটেকশন দিচ্ছে। এই শক্তির পেছনে আরও একটা বড় অস্ত্র হলো ইরানের ডাইভার্স এথনিসিটি। যদিও একটা দেশের ক্ষেত্রে এটা মাঝে মাঝে দুর্বলতার কাজ করে।
কিন্তু ইরান খুব চালাকি করে এটাকে নিজেদের হাতিয়ার বানিয়েছে। আপনি যদি ইরানের পপুলেশন খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে প্রায় 9 কোটি মানুষ আছে, যার মধ্যে 62% মানুষ পার্সিয়ান, 60% আছে আজেরি, 10% কুর্দি, আর বাকি 12% বালুচ এবং আরব আর তুর্কিরা। এরা প্রত্যেকে নিজেদের একটা আলাদা দেশ দাবি করে। যেমন ধরুন, পাকিস্তানের বালুচ এবং ইরানের বালুচরা একজোট হয়ে বালুচিস্তান নামে একটা নতুন দেশ তৈরি করতে চায়। আবার ধরুন, ইরান এবং ইরাকের কুর্দ পপুলেশন একজোট হয়ে কুর্দিস্তান নামে একটা আলাদা দেশ তৈরি করতে চায়। এক কথায়, ইরানের যে বিভিন্ন জাতি আছে তারা আলাদা আলাদা দেশের দাবি করে। এছাড়া ইরানের অর্থনীতি খুব একটা শক্তিশালী নয়। এখানে দারিদ্রতা দিন দিন বেড়েই চলছে, বেকারত্ব বাড়ছে। তবে প্রত্যেকটা গোষ্ঠীকে ইরান একজোট করে রেখেছে একটা কমন কজ দিয়ে। ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি এদের সবার কাছে নিজেদের দুঃখ দুর্দশার জন্য পশ্চিমা বিশ্বকে দায়ী করে আসছেন সবসময়। অন্যদিকে ইসলাম ধর্মের কারণে সবাই নিজেদের ব্রাদারহুডের মতো মনে করায় কোনো জাতি নিজেদেরকে আলাদা মনে করে না। আর এ কারণেই ভবিষ্যতে যদি কোনো দেশ ইরানকে আক্রমণ করে তাহলে আয়াতুল্লাহ খামিনি খুব সহজেই এদের সবাইকে একজোট করে রাখতে পারবেন। ইরানের সবথেকে বড় হাতিয়ার মিলিটারি পাওয়ার। 1979 সালে ইসলামিক রেভলিউশন হওয়ার আগ পর্যন্ত ইরান একটা লিবারেল কান্ট্রি ছিল। আর সেই সাথে ইরান আমেরিকার একটা বড় অ্যালায়েন্স ছিল সে সময়। ইরান এবং আমেরিকা এতটাই ভালো বন্ধু ছিল যে আমেরিকা ইরানকে মিলিটারি জেটও সাপ্লাই করত, এবং আজকের দিনেও ইরান 1970 আমলের বেশ কিছু আমেরিকান ফাইটার জেট এবং হেলিকপ্টার ব্যবহার করে। তবে সাদ্দাম হোসেন যখন ইরানে আক্রমণ করেছিলেন তখন ইরান বুঝতে পারে ভবিষ্যতে যুদ্ধ হলে আরবীয় দেশগুলো তাকে কোনোভাবে হেল্প করবে না। তাই ইরান নিজস্ব মিসাইল সিস্টেম ডেভেলপ করেছে। আর বর্তমানে মিডল ইস্টে ইরান সব থেকে শক্তিশালী দেশগুলোর মধ্যে একটি। ইরানের সামরিক বাহিনী 2 ভাগে বিভক্ত। ইরানিয়ান আর্ম ফোর্স, এটা মূলত দেশের প্রতিরক্ষা বাহিনী, যেখানে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী আছে। এছাড়া আছে ইসলামিক রেভলিউশনারি গার্ড, আইআরজিসি। এটা ইরানের সবচেয়ে শক্তিশালী এবং স্বাধীন সামরিক বাহিনী। ইরানের ভেতরে যদি সরকারের বিরুদ্ধে কোনো বিদ্রোহ হয়, কোনো প্রদেশে যদি যুদ্ধ করতে চায়, তাদেরকে সামলানোর জন্য ইরানের সরকার আইআরজিসিকে ব্যবহার করবে। এই আইআরজিসির মোট কর্মী আছে 5,70,000-এর মতো, আর তাদের কাছে প্রায় 3.5 লাখ রিজার্ভ ফোর্স আছে। এছাড়া আছে প্রায় 4,000 প্লাস ট্যাঙ্ক আর্মড ভেহিক্যাল, যার মধ্যে আছে রাশিয়ান মেড T-72 ইরানিয়ান জুলফিকার ট্যাঙ্ক, শক্তিশালী মাল্টিপল রকেট লঞ্চার। এছাড়াও ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ব্যালিস্টিক ক্রুজ মিসাইল, যার মধ্যে আছে লং রেঞ্জের শাহাব 3, যার রেঞ্জ প্রায় 2,000 কিলোমিটার, যেটা অনায়াসে ইসরায়েল এবং আমেরিকার সেনা ঘাঁটিগুলোতে আঘাত করতে পারে। এমনকি আছে সিজিল 2 মিসাইল, যার রেঞ্জ প্রায় 2,500 কিলোমিটার। ইরানের ড্রোন প্রযুক্তিও কিন্তু বাকি আরবীয় দেশগুলোর থেকে অনেক গুণ এগিয়ে আছে। শাহাব 136 এটি এমন একটা কামিকাজি ড্রোন যেটা ইউক্রেনের যুদ্ধে রাশিয়া ব্যবহার করেছিল। এছাড়া আছে মোজাহার 6, যেটা অ্যাটাক এবং সার্ভিলেন্সের জন্য ব্যবহার করা হয়। এছাড়া ইরানের কাছে আরও বেশ কিছু কামিকাজি ড্রোন আছে। ফাইটার জেট বলতে গেলে ইরানের কাছে বর্তমানে আছে Su-35, যেটা তারা রিসেন্টলি রাশিয়া থেকে কিনেছে। এগুলো ছাড়া ES-300 এর মতো মিসাইল ডিফেন্স আছে ইরানের কাছে। তাছাড়া আছে নৌবাহিনী। আর আপনাদের বলে দেই, ক্যাসপিয়ান সি থেকে শুরু করে গালফ অফ ওমান এবং পার্সিয়ান সিতে ইরান সবসময় নিজেদের শক্তিশালী নৌবাহিনীকে মোতায়েন করে রাখে। এগুলো তো আমি ইরানের মিলিটারি পাওয়ার বললাম। এছাড়া ইরানের মিসাইল রেঞ্জের মধ্যে 2টো ইম্পর্টেন্ট লোকেশন আছে, স্টেট অফ হরমুজ এবং বাব আল মান্দিব স্টেট। এই দুটো জায়গা ওয়ার্ল্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেড রুট। আজকের দিনে যদি ইরানের উপর কোনো রকম অ্যাটাক করা হয় তাহলে ইরান কিন্তু চাইবে এই দুটো জায়গা ব্লক করে দিয়ে সম্পূর্ণ ওয়ার্ল্ড ট্রেড রুটকে ডিসরাপ্ট করে দিতে। আর তেমন একটা হলে এর প্রভাব কিন্তু গোটা বিশ্বে পড়বে।
ইরানের এক্সিস অফ রেজিস্ট্যান্স নিয়ে ইরানে ইসলামিক রেভলিউশন হওয়ার পর ইরান বুঝতে পেরেছিল যে সারভাইভ করতে হলে তাদের এই আইডিওলজিটাকে বাইরের দেশগুলোর মধ্যেও ছড়িয়ে দিতে হবে। কারণ ইরান এবং তার সবচেয়ে বড় শত্রু ইসরায়েলের মধ্যে যে দেশগুলো আছে সবগুলি ছিল আরব কান্ট্রি। আর এরা সবাই একটা সময় সাদ্দাম হোসেনকে হেল্প করেছিল ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে। তাই ইসরায়েলকে এবং আরব কান্ট্রিগুলোকে জব্দ করার জন্য ইরান এমন একটা প্ল্যানিং করে যাতে সে কন্টিনিউয়াসলি তার শত্রুদের ছেড়ে দিতে পারে। ইরান এমন সব গ্রুপগুলোকে সাপোর্ট করতে থাকে যারা ইসরায়েলের বিপক্ষে আছে, যেমন প্যালেস্টাইনের হামাস, লেবাননের হিজবুল্লাহ, সিরিয়ায় ফাতেমি ব্রিগেড, ইরাকে আল-বাদরি আর ইয়েমেনে হুতি। আর এই পুরো নেটওয়ার্ককে বলা হয় এক্সিস অফ রেজিস্ট্যান্স। তবে আমেরিকা এটাকে বলে এক্সিস ইভিল, মানে শয়তানের ত্রিভুজ। ইরান একটা নিউক্লিয়ার বোমা বানানোর খুব কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে। এ কারণেই আমেরিকা এবং ইসরায়েল বারবার চেষ্টা করেছে ইরানকে আটকাতে। এবার যদি আমেরিকা ইরানের উপর বম্বিং শুরু করে দেয়, সে সময় ইরান তাদের এই নিউক্লিয়ার বোমা বানানোর প্রসেসকে আরও দ্রুত করে দেবে, যেটা আলটিমেটলি তাদের নিউক্লিয়ার শক্তিধর দেশ হিসেবে তৈরি করতে পারে। প্রিয় দর্শক, দেখুন, এগুলো ছাড়াও বেশ কিছু জিওপলিটিক্যাল সিনারিও আছে কিন্তু। কারণ আজকের দিনে বেশ কিছু দেশ এমন আছে যারা চায় না যে ইরান ধ্বংস হয়ে যাক, যার মধ্যে আছে রাশিয়া এবং চীন। মিডল ইস্টে আমেরিকান প্রভাব কমানোর জন্য ইরান একটা মিডিয়েটর হিসেবে কাজ করে। তাই ভবিষ্যতে যদি ইরানের উপর অ্যাটাক করা হয়, তাহলে রাশিয়া এবং চীন এবং নর্থ কোরিয়াও ইরানকে হেল্প করবে। ইভেন ভারতের জন্য ইরানের শান্তিতে থাকা ভীষণ জরুরি। ভবিষ্যতে ভারত, ইউরোপ এবং ভারতের মধ্যে ইকোনমিক করিডোর তৈরি করতে চায়, আর সেই ইকোনমিক করিডোরের ট্রেড রুটটা ইরানের উপর থেকে যাবে। আর ভারত ইরানের চাবাহার পোর্টে অনেক টাকা ইনভেস্ট করেছে। ভবিষ্যতে ভারতও চাইবে ইরান থেকে সস্তা তেল কিনতে, যেটা ভারতের অর্থনীতিতে ভীষণ হেল্পফুল হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, জিওগ্রাফি, প্রক্সি ওয়ার, এই সব কিছুর দিক থেকে ইরান বেশ শক্তিশালী। কিন্তু যুদ্ধের ময়দানে একেবারে আলাদা হয়, তাবৎ মিলিটারি জেনারেলদের প্ল্যান ফেল হয়ে যায়। অ্যাকচুয়ালি ওয়ারে আজ আমেরিকা ইরানের উপর বম্বিং করলে ইরান তার জবাব দিতে পারবে কিনা, তাদের অর্থনীতি ভেঙে পড়বে কিনা, এগুলো অনুমান করা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের কাছে। কারণ রাশিয়া যখন ইউক্রেন অ্যাটাক করেছিল, তখন সবারই অনুমান করেছিল যে এই যুদ্ধ বেশি দিন টিকবে না। কিন্তু আজ দেখুন, প্রায় 3 বছর হতে চলেছে, এই যুদ্ধ এখনও কিন্তু চলছে। এমনকি আমেরিকা এত শক্তিশালী হওয়ার পরেও ভিয়েতনাম এবং আফগানিস্তানে তাদেরকে হারের শিকার হতে হয়েছিল। প্রিয় দর্শক, আজকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।